স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন চলছে রাষ্ট্র কাঠামো সংস্কারের কাজ। এর মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো সংবিধান সংস্কার। ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন কমিশনের কাছে তাদের প্রস্তাব জমা দিয়েছে। আর এ নিয়েই আজকে আমাদের আলোচনা। আমাদের আজকের আলোচনায় যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনায়। আলোচনার শুরুতে আমি শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছে জানতে চাই যে বিএনপি তো ইতিমধ্যেই সংবিধান সংস্কার কমিশনের কাছে তাদের প্রস্তাব দিয়েছে। আমরা গণমাধ্যম মারফত জেনেছি যে ৬২টি সংশোধনী বা প্রস্তাব সেখানে আছে। সেখানে বলা হচ্ছে যে পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে আসীন হবেন না। এই যে পরপর দুইবার প্রধানমন্ত্রী পদে আসীন হবেন না, এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবেন না, নাকি পরপর দুইবার বলতে মাঝে বিরতি দিয়ে আবার তিনি প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন করতে পারবেন? জি, আপনাকে ধন্যবাদ। আর এখন টেলিভিশনের জন্য আমার জন্যে যে আজকেই প্রথম আপনাদের টেলিভিশন আসলাম, চমৎকার পরিবেশ, চমৎকার সেট এবং সব মিলাই আমার কাছে মনে হয়েছে ধন্যবাদ যে বাংলাদেশটা যে এগোচ্ছে এখন টেলিভিশন দেখে সেটা বোঝা যায়। আপনাদের এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ। আজকে যে প্রশ্নটার মুখোমুখি আপনি করিয়েছেন সেটি এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সংবিধান কার্যত ধ্বংস করে ফেলা হয়েছে। গত সরকার সংবিধানটাকে একদলীয় সরকারের সংবিধানে রূপান্তরিত করেছে। এটি এই সংস্কারের প্রশ্ন মেরামতের কথা আমাদের 2030 একটা কর্মসূচি বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। পরবর্তীতে সেটি 27 দফায় রূপান্তরিত হয়েছিল। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটা 31 দফা রাষ্ট্র মেরামতে এখন আছে। এটা বিএনপি ঠিক না, মানে যারাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করতে চাইছে তাদেরই মতামতটা 31 দফা রাষ্ট্র মেরামতে। এটা আমরা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছেন 31 দফা সেটেল না, মানে বিষয় যেতে আরও কিছু সংযোজনের প্রয়োজন পড়ে, কেউ মতামত ব্যক্ত করে, তাহলে 31 দফার মধ্যে বা আরেক দফা বাড়তে পারে অথবা ওর মধ্যেই সংযোজিত হতে পারে। ইতিমধ্যেই বর্তমান সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন সংবিধানে, সেখানেও আমরা আমাদের দফাওয়ারি 60 দফা সেখানে আমরা দিয়েছি এবং এই কথাও সঙ্গে সঙ্গে আমরা বলেছি এই সুপারিশ পরবর্তী নির্বাচিত সরকারই পার্লামেন্টে সেটি কার্যকর করবে। অর্থাৎ যৌক্তিক প্রশ্ন যেগুলো আসবে সংবিধান সংস্কারের কমিশনের মধ্য দিয়ে, কারণ সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দিতে পারে কিন্তু পার্লামেন্ট ছাড়া সেটি বাস্তবায়ন করা এটা প্রায় দুরূহ ঘটনা। মানে এক কথায় মানে এটা সংবিধানের কোনো বাইরে সংশোধন করার কোনো সুযোগ নাই। আসবো, আমরা সে বিষয়ে আসবো। তো সেই কারণে আমার কাছে মনে হয় আমাদের যে প্রস্তাবটা গেছে সেটা সরকার বা কমিশন বিবেচনা করবে। কিন্তু যেটা আমরা পরিষ্কার হতে চাচ্ছিলাম যে পরপর দুবার, ওটা বলতে আসলে পরপর দুবার যে প্রসঙ্গটি, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে তো দুবারই হয়, আপনারা কি বুঝিয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ব্যাখ্যা করেছে সেই জায়গাটা পরপর দুইবার পরে দৃশ্যত তারা মানে পার্টি বা রাজনীতির বিষয় থেকে অন্য কর্মকাণ্ডে চলে যায়। আইনতও সুযোগ নেই, আইনত সুযোগ নেই। আমাদের এটা প্রস্তাব যে ধারাবাহিকভাবে পরপর দুইবার না, কিন্তু সে আদৌ হতে পারবে কিনা পরবর্তীতে সিদ্ধান্ত এখনো এটা স্পষ্ট করা হয়নি। অর্থাৎ সকল দল মত পেশা সব যদি মনে করে আর প্রয়োজন নাই, তাহলে তো আর ফিরে আসার কোনো সুযোগ নাই। তবে আমার কাছে মনে হয় এই বিষয়টি যে আমাদের অনেক কিছুই প্রাতিষ্ঠানিক রূপ নেয় নাই, বক্তব্য আছে, কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেটা আন্দোলন সংগ্রাম যুদ্ধ লড়াই অভ্যুত্থান সব আছে, কিন্তু কখনো কখনো ঝিলিক মারছে গণতন্ত্র, কিন্তু আদতে দেখা গেছে এটা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ওইটা প্রাতিষ্ঠানিক রূপ পেলে দুইবারও আমার মনে হয়
প্রয়োজনীয়তা দেখেন না পরপর, তারপরে এমনিতে নতুন নেতৃত্ব চলে আসবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এখন প্রকাশ। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে এটা শুধু বিএনপি উল্লেখ করেছে তা নয়, অনেক রাজনৈতিক দলও বলছে যে গত 15 বছর আমরা যে ধরনের শাসন দেখেছি সেখান থেকে বেরিয়ে আসতে হলে বা গণতান্ত্রিকভাবে একনায়কতন্ত্রকে রোধ করতে হলে এ ধরনের বিধান থাকা যুক্তিযুক্ত, যে অনির্দিষ্টকাল যেন তিনি প্রধানমন্ত্রী না থাকেন বা বারবার যেন তিনি প্রধানমন্ত্রীত্বের জন্য নির্বাচনে না দাঁড়ান। আপনি কি মনে করেন এখানে আসলে যৌক্তিক সংস্কার কোনটা করলে বা কোনটার পক্ষে আপনার মত? ধন্যবাদ। সংবিধান হচ্ছে মানুষের ইচ্ছার সর্বোচ্চ প্রকাশ বলে ধরা হয়। এটাকে আমরা বলি যে আইনের আইন। হ্যাঁ, আমাদের পরবর্তী আইনগুলো সংবিধান অনুযায়ী তৈরি হবে। সেই কারণে সংবিধানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে ভাবা হয় পৃথিবীর সমস্ত দেশেই। এবং এই সংবিধান রচনার পর থেকে সমাজের প্রয়োজনে সংবিধানে সংশোধনী আসে। যেমন আজ থেকে 235 বছর আগে আমেরিকার সংবিধান প্রণীত হয়েছিল। আমেরিকা তো প্রায় 27 বারের উপরে সংবিধান সংশোধনী হয়েছে। আবার পাকিস্তানের সংবিধান হয়েছে, পাকিস্তান রাষ্ট্র হয়েছে 1947 সালে, সংবিধান হয়েছে 1956 সালে। 9 বছর লেগেছে সংবিধান তৈরি করতে। এবং 56 সালে সংবিধান হওয়ার পর ইতিমধ্যে পাকিস্তানও প্রায় 27 থেকে 29টা সংশোধনী হয়েছে। আবার ভারতের সংবিধান, ভারতে 47-এ ভারত হওয়ার পরে 1952 সালে ভারতের সংবিধান হয়েছে। সেই ভারতেও সংবিধানের নানা ধরনের সংশোধনী এসেছে। এখন সংবিধান সংশোধন এটা একটা নিয়মিত প্রক্রিয়া, কারণ সংবিধানের মূল স্পিরিটটাকে অক্ষুণ্ণ রেখে প্রয়োজনের সঙ্গে যখনই অসঙ্গতি তৈরি হয় তখনই যেন সংবিধানের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করে তাকে সংশোধন করা যায়, সেই বিধানটা সংবিধানেই থাকে। কিন্তু আমাদের এখানে অতীতের যে সংশোধনীগুলো হয়েছে এ পর্যন্ত আমরা যদি বলি যে 17টা সংশোধনী, তার মধ্যে 3টা কিংবা 4টা সংশোধনী ছাড়া বাকি সব সংশোধনী কিন্তু একটা ডক্ট্রিন অফ নেসেসিটিকে বিবেচনা করে সংবিধানটা সংশোধন করা হয়েছে। এইবার সংবিধান সংশোধনের যে আলোচনাটা এসছে, আমরা বলতে চাই যে সংবিধান যেন আরও গণতান্ত্রিক হয়, আরও যেন মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে। সংবিধানের কোনো ধরনের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ যেন স্বেচ্ছাচারী স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেই প্রবণতাগুলো যেন বন্ধ করা যায়। সে কারণে আমরা সংবিধান যখন সংশোধনের প্রস্তাবটা আমাদের দল বাসদের পক্ষ থেকে দেওয়া হলো, সেখানে আমরা এই প্রস্তাবের মধ্যে উল্লেখ করেছি, খেয়াল করে দেখুন যে আমাদের মনস্তত্ত্বের মধ্যে দ্বিদলীয় প্রভাব একটা আছে, কিন্তু আরেক দিক থেকে যে কোনো ক্ষেত্রেই ব্যক্তির স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতাটাও আছে। সেটা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও আইয়ুব খান সামরিক শাসন দিয়ে এসে 10 বছর ক্ষমতায় ছিলেন, আবার এরশাদ সামরিক শাসন দিয়ে এসে 10 বছর ক্ষমতায় ছিলেন, আবার 2008 সালে নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা 15 বছর একটানা ক্ষমতায় ছিলেন। এই যে একটানায় ক্ষমতায় থাকার, কখনো গায়ের জোরে কখনো আইনিভাবে, এটার মধ্য দিয়ে মানুষের মনের উপর কী প্রভাব পড়ে, মনের উপরে ব্যক্তির প্রভাবটা এত বড় হয়ে যায়, তখন আর পদ্ধতিটা আড়াল হয়ে যায়, গণতান্ত্রিক চিন্তাগুলো আর তখন কাজ করতে থাকে না। এমনকি ব্যক্তিকে কেন্দ্র করে এমন এক দলের স্তাবক তৈরি হতে থাকে, ব্যক্তিও নিজেকে তখন ভাবতে থাকেন আই অ্যাম দ্য মনার্ক। এবং এই মনার্কিক মেন্টালিটিটা তৈরি করা যেন না যায়, সে কারণে আমরাও বলেছি যে অন্তত এই বারটুকু থাকা উচিত যে একাধারে 2 বারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী হতে না পারেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকে, এবং রাষ্ট্রের যে 3টা অঙ্গ আছে, আমরা যদি বলি লেজিসলেটিভ বিচার বিভাগ, আমাদের যদি বলি আমরা লেজিসলেটিভ আমরা আইনসভা, তারপর যদি জুডিশিয়ারি বিচার বিভাগ এবং এক্সিকিউটিভ, সেই মতেস্কু ফরাসি বিপ্লবের সময় বলেছিলেন যে সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিন, এটা যদি অপারেট করে তাহলে রাষ্ট্রের স্বেচ্ছাচারী হওয়ার প্রবণতাটা বন্ধ হয়। আমরাও আমাদের সংশোধনীতে বলেছি, সংশোধনী প্রস্তাবে, যে রাষ্ট্রের এই 3টা অঙ্গের যেন একটা রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স থাকে এবং একজন আরেকজনকে যেন ব্যালেন্স করতে পারে, যাতে স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতাটা বন্ধ করা যায়। ধন্যবাদ রতন ভাই। ব্যারিস্টার ওমর ফারুক, দুধ ভাই বলছিলেন যে তারা প্রস্তাব জমা দিয়েছেন মূলত নির্বাচিত সরকার, এগুলো মানে কম্পাইলেশন করে তারা যে প্রস্তাবগুলো রাখবেন সেগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। কিন্তু বিপ্লব পরবর্তী যে অন্তর্বর্তী সরকার আছে তাদের উপর চাপ আছে সংস্কারের। তাহলে সংস্কারটা আপনার মতে কি নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত, নাকি এই যে একটা বিপ্লব হলো জুলাই আগস্ট বিপ্লব, তত্ত্বাবধায়ক সরকারই এই সংস্কারগুলো করা উচিত? আর করলে কিভাবে সেটা করবে, সেটা একটা আইনি দুর্বলতার ব্যাপার আমরা জানি। ধন্যবাদ আপনাকে।
আর আমি শুরুতেই আমাদের সদ্য একজন অ্যাডভোকেট খুন হয়েছেন নৃশংসভাবে, অ্যাডভোকেট আলিফের রুহের মাগফিরাত কামনা করে আমি কথাটা শুরু করতে চাই। দুদুভাই আপাদমস্তক একজন রাজনীতিবিদ, উনি এটি সত্যি বলেছেন যে এই বন্দোবস্ত এই রাজনীতিবিদদেরই করতে হবে, অর্থাৎ রাজনীতিবিদ যারা যাবেন এই নিকট ভবিষ্যতের যে পার্লামেন্ট হবে সেখানে তারাই করবেন, এবং তাদের ঐক্যমত ছাড়া তো আর হবেও না, কারণ তারা তো রিপ্রেজেন্ট করে প্রান্তিক মানুষের, কেউ বড় অংশের করে, কেউ ছোট অংশের করে, কেউ মাঝারি অংশের করে, পার্থক্য এটি সব রাজনৈতিক দলই করে। এবং সেই কারণে দুদুভাই বলল যে আমরা যেভাবে প্রস্তাবটা দিছি, ওনারা যে উপস্থাপন করেছেন সেটা হয়তো প্যারামাউন্ট কনসিডারেশনের একটা ইঙ্গিত দিয়েছেন। আমি মনে করি এর পাশাপাশি আমরা সবসময় তো এই কর্মসূচিগুলো করতেছি কার জন্য? প্রান্তিক জনগণের জন্য। আমি একটু হয়তো খারাপ লাগলেও বলি, প্রান্তিক জনগণের জন্য যদি আপনি সংস্কার করেন তাহলে কিন্তু ঢাকা শহরের এয়ার কন্ডিশনে বসে আর প্রেস ক্লাবের এয়ার কন্ডিশন রুমে বসে কিন্তু এটা হবে না। এটা একটু আমি সাপ্লিমেন্ট করে নিতে চাই এই কারণে যে গ্রামের যেই লোকটি, তিনি তো গেঞ্জি পরা লোক, লুঙ্গি পরা লোক, সে কিন্তু প্রিভিলেজ ক্লাস না, খুব নিরীহ। তার কিন্তু এই গণতন্ত্র চর্চা করতে গিয়ে, বা সে তো বুঝে শুধু ভোটের চর্চাটাই গণতন্ত্র চর্চা, এই গণতন্ত্র চর্চা বা ভোট দেওয়ার ক্ষেত্রে তার যে ব্যারিয়ারগুলা, এই ব্যারিয়ারগুলো কিন্তু তাদের মধ্যে থেকেই আসা উচিত, অর্থাৎ তাদের কাছে ইন্টারাকশনের মাধ্যমে। আমি ওই রিমোটের আলোচনায় যাচ্ছি না, যেটি আলোচনায় আসছে যে আমরা চাই একটি কার্যত একটি গণতন্ত্র, দৃশ্যত না। দৃশ্যত এই বই আছে, ইভেন আমি এইভাবে বলি, যদি এই বই আপনি গোল্ড হরফ দিয়ে যদি লেখেন সব চমৎকার কথাগুলা, কিন্তু এটা যদি প্র্যাকটিস না হয় তাহলে কি হবে? আমি রাজনৈতিক দল আমার কথা এখন হয়তো একটু অন্যভাবে নিলেও নিতে পারে, বাট আমি যেটা আমার উপলব্ধি বলতে চাচ্ছি, যেই 31 দফা ওয়ান্ডারফুল, মানে আমি পড়ে দেখছি 2 থেকে 7 যদি শুধু ইনকর্পোরেট হয় সংবিধানে, অর্ধেক ফয়সালা হয়ে যায়। পাশাপাশি এই প্র্যাকটিসটা যারা এই প্রস্তাবটা দিয়েছেন, এই রাজনৈতিক দলগুলো কি এগুলো ইনকর্পোরেট করেছে তাদের গঠনতন্ত্রে, বা তাদের প্র্যাকটিসের ভিতর কি আছে, বা তাদের প্র্যাকটিসের ভিতর যদি নাও থেকে থাকে তারা কি বলেছে আমরা লাস্ট এই প্র্যাকটিসগুলো করে নিই যেমনভাবে আমরা এখন চাচ্ছি, যেমনভাবে এই জেনারেশনের আকাঙ্ক্ষা, এই জেনারেশনের আকাঙ্ক্ষাই তো প্রতিফলিত হবে। 90 বছরের মানুষের আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলন এখন ঘটালে চলবে না। এই জিএনজি যেটা আমরা বলি, তার আকাঙ্ক্ষা তো এটা। তো সবচেয়ে বড় হার্ডেলটা যেটা হবে আমি মনে করি, আপনি এই সংবিধানের সংস্কারের যে প্রস্তাবগুলো এখানে দিয়েছেন, চমৎকার প্রস্তাব, সেই প্রস্তাবগুলোর যদি আমি মনে করি 50%ও দলীয় গঠনতন্ত্রে ইনকর্পোরেট করা না হয়, তাহলে কিন্তু আমার কাছে একটা শঙ্কা থেকেই যায়। পাশাপাশি আরেকটা কথা বলি, অনেক আলোচনা আসছে যে পুনর্লিখন। আমার অবজারভেশন বলে যায় এখানে, আপনি পুনর্লিখন হলে আমিও বলবো যে আমার মতো করেই চাই, রতন ভাই বলবে রাইটলি ওনার মতো চাই, দুদু ভাই বলবে রাইটলি ওনার মতো চাই। ধরেন এরকম 10 পলিটিক্যাল পার্টি যদি বলে যে আমরা 10 জনের মতো করে চাই, তো একটা কেওয়াজ সৃষ্টি হবে। এটার জন্য আমি বলি যে যেটার ভিতর আছে 8-10টা যদি সংশোধনী আনা হয়, 62টা দিয়েছেন, আমি তো মনে করি 8-10টা সংশোধনী আনলে 50% হয়ে যায়। অনলি 15th অ্যামেন্ডমেন্টে 47 বার কাটাছেঁড়া হয়েছে, অর্থাৎ যোগ বিয়োগ। একটা অ্যামেন্ডমেন্টে 47, তো এইটা যদি বাদ হয়ে যায় 47 ক্লিন হয়ে যাবে। 7 ক খ আর 17 অনুচ্ছেদকে আমি রাখার পক্ষে, কিন্তু মডিফাই করে, তাহলে কিন্তু অনেকটা ফয়সালা হয়ে যায়। আমরা চাই যে ফয়সালা, আমরা চাই মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। দেখেন 4টা নির্বাচনে কিন্তু ক্ষমতাটা শান্তিপূর্ণভাবেই কিন্তু হস্তান্তর হয়েছে, এবং 4টা নির্বাচনে ভোটও হয়েছে। 91-এ ভোট দিয়েছি, এরপরে 96-এ দিয়েছি, দেশের বাইরে যাওয়ার পরে দিতে পারেনি, এরপরে 15-16 বছর তো দিতেই পারেনি। মানুষ চায় যে তার প্রতিনিধি নির্বাচন, আর প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পেলেই কিন্তু স্বৈরাচারী হবে না, ফ্যাসিস্ট হবে না, কারণ সে ভয় পাবে যে সে ভোট দিয়ে আমাকে ফেলে দিবে। এইটা যদি শুধু ট্রিগার পয়েন্ট, একদম নাম্বার 1কে যদি আপনি টার্গেট করে যদি এই প্রত্যক্ষ ভোট, যেমন আমার 65-এ বলছে প্রত্যক্ষ নির্বাচন, ওখানে যদি প্রত্যক্ষ ভোট একটা যোগ করে দেন, প্রত্যক্ষ ভোট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা ভায়োলেশন করছে এই সংবিধানে, এক্সিস্টিং সংবিধানের, কারোই এই পর্যন্ত শাস্তি হয় নাই। যতই ভালো বলেন, যদি শাস্তি নিশ্চিত না করে, 154 জনের শাস্তির কথা কেউ বলে না, কোনো পলিটিক্যাল পার্টি বলে না। ধরুন আমরা বিরতির পর আবারও আলোচনায় আসবো। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আবারও শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি।
তত্ত্বাবধায়ক সরকার আপনি আগের আলোচনায় আপনি বলছিলেন যে এগুলো বাস্তবায়ন করবে, রাষ্ট্র সংস্কার বা সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আগে তাদের সময় দেওয়া হয়েছে তাদের মৌলিক কিছু সংস্কারের জন্য, শুধু সংবিধান নয়, নির্বাচনের পরিবেশ আনা এবং মৌলিক কিছু সংস্কার করে সেজন্য যৌক্তিক সময় দেওয়ার কথা বলা হয়েছে আপনার দল থেকে। তাহলে এই যে নির্বাচনের জন্য কিছু সংস্কারের কথা বারবারই বলা হয়, তাহলে কোন সংস্কার করবে নির্বাচন কমিশন? সবই যদি নির্বাচিত সরকার করে, তাহলে অন্তর্বর্তী সরকার কি করবে? এরা প্রস্তাব দিবে, শুধু প্রস্তাব দেওয়ার জন্যই অন্তর্বর্তী সরকার? এর বেশি তার করা কিছু নাই। সে তো পার্লামেন্ট পরিচালনা করার ক্ষমতা রাখে না, সংবিধান তাদের সেই ক্ষমতা দেয় নাই। তাকে ইলেক্টেড হয়ে তারপর সংবিধানে গিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে তাদের প্রস্তাব পাশ করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো তো দেশ পরিচালনা করেছে, 91 থেকে বিএনপি 3বার, সংক্ষিপ্ত সময়ের জন্য একবার, এছাড়া পূর্ণ সময়ের জন্য 2বার দেশ পরিচালনা করেছে, আওয়ামী লীগ করলো। রাজনৈতিক দলগুলো শাসন তো দেখেছে মানুষ। এই যে এখন যে প্রস্তাবগুলো দিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কথা, যেটা ব্যারিস্টার ওমর ফারুক বললেন, আমরাও বুঝি, দলগুলোর ভিতর কতটুকু এর চর্চা আছে, আর এগুলো যে বাস্তবায়ন করবে বা ইনকর্পোরেট করা হবে সংবিধানে, জনগণ সেই বিশ্বাসটি রাজনৈতিক দলের উপর কতটা পায়, সেখানেও তো একটা প্রশ্ন আছে। আপনি যে জায়গাটাকে বললেন যে দেশ শাসন করেছে, আন্দোলনও করেছে রাজনৈতিক দল, যুদ্ধ করেছে রাজনৈতিক দল, ফাঁসির কাস্টে ঝুলেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, 60 লক্ষ আসামি আছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিরোধী দলের 2.5 লক্ষ মামলার তারা আসামি। শুধু দেশ শাসন করেনি, এই যে বিপদ সংকুল পথ অতিক্রম করা, এই যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, তারা জীবনের শ্রেষ্ঠ রাজনৈতিক কর্মটা করেছে। এটা মানে ফুলের বাসর রাত তারা কাটায় নেয়। এগুলো রাজনীতি। তো রাষ্ট্র শাসন করতে গিয়ে সকল যারাই করেছে, কিছু ভালো কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু রাজনীতিবিদের বাইরে দেশ শাসনের কথা চিন্তা করা হয়, সেটি অনন্তকাল ধরে। যেমন এই যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা এখন কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটি সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী যারাই আন্দোলন করেছে, তারা তাদের সমর্থনে এই সরকারটি। এই সরকারের কাছে মানে সব রাজনৈতিক দল তো শ্রমিকের, কৃষকের, মেহনতি মানুষের ভালো চায়, কিন্তু এই মানুষগুলো যখন খারাপ থাকবে, তারা বাজারে গিয়ে আগুন দেখবে, তাদের নিরাপত্তা থাকবে না, তখন তো তারা মানুষের পক্ষ নেবে না সরকারের পক্ষ নেবে? এই প্রশ্নটা যদি সামনে আসে, তারা মানুষের পক্ষই নেবে, তখন সরকার অসন্তুষ্ট হতে পারে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়, দ্রুত যে বিষয়গুলো শেষ করে সরকারের উচিত হচ্ছে মানুষের মুখোমুখি রাজনীতিবিদদের করানো, সেটা হচ্ছে নির্বাচন। ধন্যবাদ দুদু ভাই। রতন ভাই, অনেকগুলো কমিশন হয়েছে, শুধু রাষ্ট্র সংস্কার মানে সংবিধান সংস্কার নয়, এরকম 7-8টি 9টি সংস্কার কমিশন হয়েছে। এই সংস্কার কমিশনগুলোর প্রস্তাব আসবে, সেই সংস্কারগুলো তত্ত্বাবধায়ক সরকার করবে না তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আয়োজন করবে? আপনি কি মনে করেন? যদি কোনো আইন তৈরি করতে হয়, আইনের জন্য তো আইনসভা লাগে। আইনসভাকে তো আমরা বাংলায় নেই এই মুহূর্তে। তাহলে আইন তো সংসদ ছাড়া পাস হবে না, 1। 2 নম্বর, সংবিধান সংশোধন করার জায়গাও একটা, সেটা হলো সংসদ। ফলে আমরা দেখছি যে যদি এটাকে মানে আইনসঙ্গত করতে হয়, তাহলে আমাদের সংসদে যেতে হবে। কিন্তু আইনসঙ্গত করার আগের অন্তর্বর্তীকালীন সময় কি তা দিয়ে কাজ চলতে পারে না? যেমন ধরুন, এখন যদি বলা হয় যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করব এবং আগামী নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এই যে হয়ে গেল, এইটার একটা, এই নির্বাচনটাকে বৈধতা দেবে আগামী পার্লামেন্ট। ফলে অন্তর্বর্তীকালীন সরকার যেমন কিছু সংস্কারের প্রস্তাব নিয়ে আসবে, অন্তর্বর্তীকালীন সরকার কিছু অন্তর্বর্তীকালীন কাজও করবেন, যে কাজটা গণতন্ত্র বিকাশের স্বার্থে তারা করবেন, সেটাকে পরবর্তী সংসদ সেটাকে আবার তারা এটাকে অ্যামেন্ডেড করে নেবেন, এটাকে রেটিফাই করবেন। ফলে এটা সবসময় হয়ে এসছে। মানে রাজনৈতিক দলগুলো একটা মানে এই নির্বাচনের আগে নির্বাচিত সরকার যেমনই হোক, আমরা তো জানি না যে নির্বাচনের পরে নির্বাচিত সরকার কারা হবেন। এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর একটা মতৈক্য তৈরি করতে পারে কিনা, যে যারাই নির্বাচনে যাক বা যেভাবেই সরকার গঠন হোক নির্বাচনের পরে তারা এই সংস্কারগুলো করবে, এমন একটা বন্দোবস্ত করা যায় কিনা? এটা তো একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট থাকে। যেমন দুদু ভাইরা যখন এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন, আমরাও তো এরশাদ বিরোধী আন্দোলনের একটা ছিলাম। আজকে নভেম্বর মাসের আজকে কত 28 তারিখ গেল না, 27 নভেম্বর ডাক্তার মিলনের মৃত্যুর মধ্য দিয়ে যে তীব্র আন্দোলন গড়ে উঠলো এবং তার ফলে এরশাদ 4 তারিখে সিদ্ধান্ত নিল এবং 6 তারিখে পদত্যাগ করলো ডিসেম্বর মাসে। তখন এই প্রশ্নটা এসেছিল যে তাহলে এখন কি হবে এবং এর পরে কি হবে।
তখন সর্বদলীয় ছাত্রকের মাধ্যমে একটা এই ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে যে আপনারা অন্তত একটা কমন মিনিমাম এগ্রিমেন্টে আসেন যে আমরা কয়েকটা কাজ করব। একটা হলো যাকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করছি তাকে পরবর্তীতে আমরা আইনসঙ্গতভাবে স্বীকার করে নেব। 2, আমরা সংবিধানে একটা সংশোধনী করে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সেটা তো হয়েছিল, এখন আমরা কি করতে পারি? এখনো সেরকমই একটা হবে। এখনো যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা অন্তত এই জেন্টলম্যান এগ্রিমেন্টে আসবে। মানে আমরা নিশ্চয়ই কোনো কিছু নিশ্চিত না করে একটা নির্বাচনের দিকে চলে যেতে গেলে কি সেই সমাধানটা আসবে নির্বাচনের পরে? এটা ধরুন সবচেয়ে নিশ্চিত জিনিসটাও তো অনিশ্চিত হয়ে গেল। কারণ সবচেয়ে নিশ্চিত জিনিস কি ছিল? সংবিধানে আমরা 7 ক এবং খকে যুক্ত করতে দেখেছি আওয়ামী লীগের শাসনামলে, এবং তারা যুক্ত করে একটা উল্লাস প্রকাশ করেছিলেন যে আর কেউ এই সংবিধান সংশোধন করতে পারবে না, সংবিধানকে অন্য কোনো উপায়ে স্থগিত করতে পারবে না। পারলো ঠেকাতে? ফলে সবচেয়ে কঠোর বিধানটা থাকার পরেও তো জনগণ সেটাকে না মেনে জনগণ সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে দিল। ফলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, জনগণের শক্তির প্রতি আস্থা রাখতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি আমাদের একটা স্বীকৃতি দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা মর্যাদা থাকতে হবে নিজেদের দলীয় কমিটমেন্টের উপরে। যে আমরা যে একটা কমিটমেন্ট করলাম তার মর্যাদা রাখবো না আমরা? সেই কমিটমেন্টের মর্যাদাটা কি? যে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা মিলে সংসদে বসে আমাদের জনগণের যে 2024 সালের আন্দোলনের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাগুলো গড়ে উঠেছিল সেই আকাঙ্ক্ষার একটা আইনসঙ্গত রূপ দেবেন। এই জেন্টলম্যান এগ্রিমেন্টটা হতেই হবে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম এখন প্রকাশ। ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছে সংক্ষেপে জানতে চাই, তাহলে আসলে তো সেই অর্থে আইনসভা যেহেতু নাই, তাহলে তত্ত্বাবধায়ক সরকার করবে কি? তত্ত্বাবধায়ক সরকার আসলেই তো হাত পা বাঁধা, তাহলে সংস্কারগুলো তো নির্বাচিত সরকারের কাছেই চলে যাচ্ছে। আসলে কিছু করার আছে কি? আপনি কি মনে করেন আইনের কোনো এখানে কোনো সুযোগ আছে কিনা, স্পেস আছে কিনা? আমি বিনয়ের সাথে এই আন্দোলনে সক্রিয় একজন কর্মী হিসেবে, একজন আইনজীবী হিসাবে ভালনারেবলের পক্ষে দাঁড়ানো, এই যে 6 জন সমন্বয়কের মুক্তির জন্য রিট, গুলিবন্ধের জন্য রিটে তো আমিও ওয়ান অফ দ্য লয়ার ছিলাম। তো সুতরাং এই সম্পৃক্ততার কারণে আমি মনে করি আমার দেখা এই যাবৎকালের সবচেয়ে বেশি ম্যান্ডেট নেওয়া সরকার এই সরকার। এই সরকারের প্রধানের জন্য আমরা সব রাজনৈতিক দল 3 দিন অপেক্ষা করেছি, তাই না? এবং যেই আকাঙ্ক্ষায় এই বিপ্লবটা ঘটেছে এটা সাংবিধানিকভাবে হয় নাই তো। রতন ভাই রাইটলি বলেছেন তো যে ঠেকাইতে পারে নাই তো 7 ক খ দিয়া। তার মানে কি কিচ্ছু নাই এখন? 7 ক খ যা আছে সব তো বস্তায় বন্দী এখন। আধেক আমরা ওই যে মারমেড আর কি, আধেক আমরা সংবিধানে আছি, আধেক নাই। আর এই সরকার এগুলো যদি না করে, সাধারণ মানুষের পারসেপশন হয়েছে রাজনৈতিক দল করবে না। কারণ আমার সামনে 53 ইয়ার্সের আছে তো আমলনামা। আমাদের এখানে রাজনৈতিক দল বলেছে আমি গেলে ডেপুটি স্পিকার দেব, বুলশিট, হয় নাই। আমাদের এখানে 91-এর যে বন্দোবস্ত রতন ভাই বলেছেন একই ডক্ট্রিন অফ নেসেসিটি। আর এখন তো যদি ওনারা যদি এই পুস্তকে ভালো কথাগুলো না লিখে যান, 70 আর্টিকেল আমি মনে করি কেউই চেঞ্জ করবে না। ওই 54 যেরকম থেকে যায় কালাকানুন কালাকানুন। সুতরাং আমি মনে করি পলিটিক্যাল পার্টি সব মিলিয়ে 60% যদি আমি ধরি সব দলমত মিলে, আর 40% কিন্তু পলিটিক্স করে না ইন এ সেন্স, একদম প্রত্যক্ষভাবে পলিটিক্স করে তাদের নিজস্ব মতামত। সেই 40% লোক রাস্তায় নামার কারণে বিপ্লবটা হয়েছে, এটা মানতে হবে। গৃহবধূ, মা, বোন, সেক্ষেত্রে করণীয় কি? করণীয় ভেরি সিম্পল। 31 দফা যেটা আছে ওইটাতে তো ওনারা অস্বীকার করতে পারবেন না। 31 দফা সব দলের, দুদুভাই রাইটলি বলেছেন, আমিও সেটা মানে ইনকর্পোরেট করা যাবে কি করে সংবিধানে? সংবিধান ওই আলোকে লেখে ওনারা বলবে যে দিস ইজ দ্য সংবিধান, পাস তো পরের এটাতে করবে, ভেরি সিম্পল। ওনারা তো এটা এই বন্দোবস্ত জাতির সামনে বলে দিবে, তাহলে কি হয়? তাহলে পলিটিক্যাল পার্টিগুলো আর বেরিয়ে যেতে পারবে না। আচ্ছা, অর্থাৎ আমার কথা হলো এদের যে ম্যান্ডেট নাই এই কথা আমি মানি না এই কারণে এদের ম্যান্ডেট এই যাবৎকালের সবচেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর কাজ কি হবে? ওরা যেহেতু অভিজ্ঞ, আমি তাদের কাছে বিনীতভাবে বলতে চাই আপনারা তাদের ভুলগুলো না ধরে ওই ভুলের ওখানে আপনারা খুঁটির মতো দাঁড়িয়ে যেতে হবে, আপনারা ভ্যানগার্ডের মতো দাঁড়াতে হবে। আমি আরেকটা কথা বলি, অর্থাৎ সংবিধানের বৈধতার দিবে নির্বাচন পরবর্তী সরকারই হবে, উপায় নাই। কিন্তু তার আগে সবাইকে মিলে একটা ঐক্যমতে যেতে হবে যে আমরা সংবিধানের এই সংবিধানগুলো সংশোধনীগুলো আনতে চাই। আচ্ছা, আমি উদাহরণ দিই আপনার। এই যখন স্বাধীনতার পরে গণপরিষদ যেভাবে দিছে, 90-তে যেভাবে দিছে, 2006-এ যেভাবে দিছে, এক্স্যাক্টলি সিমিলার হতে দিবে। আর প্যারামাউন্ট কনসিডারেশন অফ দ্য পিপলস উইল। আপনি যদি মানুষের ইন্টারেস্টে কাজ করেন, জনগণের পক্ষে কাজ করেন, কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। ধন্যবাদ ওমর ফারুক। দর্শক, আমরা আবার একটা বিরতি যাচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরে আসছি একটু পরে।
বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলাপে। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের পর আমরা দেখি আমাদের দেশের গণতন্ত্রের যে ধরন, তাতে যিনি উইনার সকল স্টেক সেই নিয়ে নেয়, ছোট দলগুলোর জন্য তেমন কিছু থাকে না, সেটা নির্বাচনের সংসদে আসন প্রাপ্তি হোক আর সরকার গঠনের পরেই হোক। আপনাদের এমন কোনো প্রস্তাব আছে কিনা যে এই যে সবার অংশগ্রহণ রাষ্ট্র পরিচালনায়, আইন প্রণয়নে, সেরকম কোনো প্রস্তাব আপনারা সংস্কার কমিশনে দিয়েছেন কিনা? জি, এটাকে ওই ইংরেজিতে বলে উইনার টেক্স অল, আর বাংলায় যদি বলি মানে জিতে গেলেই তো সব পেয়ে গেলে, হেরে গেলে তো মরে গেলে, এরকম পরিস্থিতি। তাতে করে যেটা দুদু ভাই বললেন যে তাদের এক সময় বিগত শাসনামলে 60 লক্ষ মামলা তাদের ঘাড়ের উপর ঝুলেছে, সমস্ত কিছুকে কুক্ষিগত করে ফেলার একটা প্রবণতা তৈরি হয়। মানে জিতেছি তো সব পেয়েছি। 100 জনের মধ্যে যদি 34টা ভোট কেউ পায়, তাহলে সে গোটা দেশকে নিয়ন্ত্রণ করতে পারে। আর বাকি যদি 66 ভোট বাকি 5টা দল মিলে পায়, তাহলে তাদের আর কিছুই করার থাকে না। ইভেন এরকম যদি হয় যে 100 জনের মধ্যে 51টা ভোট একজন পেয়েছে আর 49টা ভোট একজন পেয়েছে, ওই 51 ভোট পাওয়ার পরে বাকি 49 ভোট মূল্যহীন হয়ে যায়। আমরা বলছি গণতন্ত্রের মধ্যে এটা একটা দুর্বলতা আছে। এই দুর্বলতা দূর করার একটা নির্বাচন সংস্কারের কোনো কিছু আপনারা এই ক্ষেত্রে আমরা বলছি ফার্স্ট পাস্ট দ্য পোল, সেটা বিষয়। যেমন ধরেন 10 জন একসঙ্গে দৌড়েছে, তো একজন জাস্ট লাইনটা অতিক্রম করলো, সে ফার্স্ট হয়ে গেল, বাকি 9 জনের দৌড়টা মনে হয় মূল্যহীন হয়ে যায়। আমরা মনে করি এই জন্য এটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের একটা বিষয় গোটা পৃথিবীতেই আছে এবং এটা এখন চালু হয়েছে। আমরা মনে করি আমাদের দেশে এই প্র্যাকটিসটা শুরু করা উচিত। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে যদি আরও প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হয়, একটু সংহত করতে হয়, প্রতিটি ভোটের যদি একটু মূল্য দিতে হয় এবং ভোটকে, নির্বাচনকে যদি টাকা, পেশিশক্তি, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং মানুষের মধ্যে আঞ্চলিকতা, এগুলোর মানে হাত থেকে যদি মুক্ত করতে হয়, তাহলে আমার মনে হয় যে মানুষের মধ্যে একটা ডেমোক্রেটিক সেন্স শুধু তৈরি করতে হবে না, তার মধ্যে একটা বলবো যে তার যে রিকগনিশন, যে আমি যে একটা ভোট দিয়েছি আর এর একটা রিকগনিশন আছে। কারণ অনেকে বলে কি, ওখানে ভোট দিয়ে কী হবে, ভোটটা পচে যাবে। আসলে ভোট তো পচে না, পচে তো মানুষের বিবেক। যদি আমি একটা খারাপ প্রার্থীকে ভোট দিই শুধু জিতে যাবে এই ভয়ে, কিংবা যদি আমি দেখি যে একটা কালো টাকার মালিককে ভোট দিলাম ওর অনেক টাকা আছে বলে, তাহলে না আমার ভোটটা পচে যায়। এই বোধটাও তো মানুষের মধ্যে তৈরি করা দরকার যে হেরে গেলাম তো সব শেষ হয়ে গেল, তা নয়। আমরা এই ধরনের একটা গণতান্ত্রিক প্র্যাকটিসের কথা আমরা বলেছেন কমিশনে নিয়ে আসছি এবং আমরা বলেছি যে এটা নিয়েও আমাদের একটা আলোচনা হওয়া দরকার। এটা আমরা বাসদের পক্ষ থেকে দিয়েছি, আমাদের বামপন্থী দলগুলোও দিয়েছে, এটা আমাদের আলোচনা হতে পারে। এই আলোচনার মধ্যে আমরা মনে করতে পারি যে আগামীতে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের যেমন আমরা আকাঙ্ক্ষা করি, ঠিক তেমনি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের একটা চর্চা করারও একটা পরিবেশ আমরা সমাজে ফিরিয়ে চাই। দর্শক, আপনারা দেখছিলেন এখন প্রকাশ। দুদু ভাই, আপনার কাছে জানতে চাই, আপনারা বড় দল, আপনারা ইতিমধ্যেই এই সংখ্যানুপাতিক নির্বাচনের একটা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে, আপনারা ইতিমধ্যেই বলেছেন যে আপনারা এই পক্ষের এই ধরনের ব্যবস্থা সমর্থন করেন না, কেন সংক্ষেপে একটু যদি বলেন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি নেপালের দিকে তাকান দেখবেন যে 10 বছরে 8 জন প্রধানমন্ত্রী আসছে। অর্থাৎ একটা মানে উন্নয়নের একটা অগ্রগতি, স্থিতিশীলতা সেই ক্ষেত্রে খুব জরুরি। 6 মাস, 8 মাস, 1 বছর অন্তর অন্তর যদি প্রধানমন্ত্রী বা সরকার পরিবর্তন হয়, তো যে সিদ্ধান্ত নেবে সে খুব বেশি এগোতে পারবে এটা আমার কাছে মনে হয় না, যেটা দৃষ্টান্ত আমি নেপালকে বললাম। আবার আনুপাতিক হিসাবে বিভিন্ন দেশে এই প্র্যাকটিসটার দিকে ঝুঁকছে। এই মুহূর্তে এটি মরণঘাতী বলে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রেক্ষাপটে। কেন অনেক দেশে তো আছে এরকম, অনেক দেশে স্বৈরতান্ত্রিক শেখ হাসিনার জন্ম হয়নি বা আওয়ামী লীগ ছিল না। বর্তমানে সব থেকে লাভবান হবে আওয়ামী লীগ যদি তারা কবরের মধ্যে শুয়ে থাকে। তাদের যে ভোট আনুপাতিকভাবে আসে, মানে যেটা দেখায় তারা যে জায়গায় পৌঁছাবে, মানে সেটি বাংলাদেশের গণতন্ত্রের জন্যে বা নির্বাচন ব্যবস্থা সেটা খুব উপকারী একটা বিষয় হবে। এই কারণেই সংখ্যানুপাতে নির্বাচনকে আপনারা বিরোধিতা করছেন। আমি আর সুদীর্ঘকাল বাংলাদেশে যেটি আমাদের প্র্যাকটিসটা হয়ে এসছে, আমি ফার্স্টকে ফার্স্ট মানব না, সেকেন্ডকে সেকেন্ড মানব না, থার্ডকে থার্ড মানব না, অর্থাৎ 3 জনই ফার্স্ট। এই সিস্টেম এখন এই দেশে এগিয়ে নেওয়া খুব কঠিন। ধন্যবাদ। ব্যারিস্টার ওমর ফারুক, আপনার মত কি? এই যে আমরা বড় 2 দল এবং বড় দল, ছোট দল, তাদের ভিন্ন মত দেখলাম। সংখ্যানুপাতিক নির্বাচন বা নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি কিনা? যেভাবে চলছে সেভাবেই চলবে না
সংস্কার দরকার? নিঃসন্দেহে সংস্কার দরকার, ওইটাই তো ট্রিগার পয়েন্ট বলি আমরা, অর্থাৎ রাজনীতিবিদদেরকে আমি যদি চেপে ধরতে হয়, অর্থাৎ লাগামহীনতার থেকে যদি আমি কাট অফ করতে হয়, ভোটটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ যখনই ভোটটা নিশ্চিত হবে তখন রাজনীতিবিদরা 50% সোজা হয়ে যাবে। ভোটটা যখন নিশ্চিত হবে কালো টাকার দৌরাত্ম্য খুব কমে যাবে। ভোটটা যখন নিশ্চিত হবে, ও যদি নিশ্চিত ভোট দিতে পারে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। আপনি দেখেন 20 কোটি 30 কোটি টাকা নিয়ে পাপলু এমপি হয়, আনার এমপি হয়, মমতাজরা এমপি হয়, বদি এমপি হয়। কি ন্যাস্টি একটা অবস্থা, যেখানে আমার ওখানে 100 জন থেকে 150 জন ছিল, ওরা 5-7 বছরে একদিনের জন্য কথা বলেনি। কি অদ্ভুত। আমরা ওইটা নিয়ে কথা বলছি না, আমরা বলছি বস্তা বেঁধে, আমি আমার ভাষায় বঙ্গোপসাগরে ফেলে দিছি। এখন ফেলে দিলে তো হবে না, আমার একটা বন্দোবস্ত লাগবে। তো আজকে বন্দোবস্তের ভিতর সবচেয়ে বড় জিনিস যেটি সংবিধানে আমি মনে করি, দেখেন আপনি একজন প্রেসিডেন্ট বসিয়ে দেন, আর্টিকেল 49-এ ওনাকে আরবিট্রাল পাওয়ার দিয়ে দিছে, উনি যাকে খুশি তাকে ক্ষমা করে দেয়। সব গুন্ডা পান্ডা, সব খুনিদেরকে উনি ক্ষমা করে দিলেন। চট্টগ্রামে নুরুল ইসলাম অ্যাডভোকেটকে টুকরা টুকরা করে হত্যা করা হলো, তাদের ফাঁসি হলো, যাবজ্জীবন হলো, ক্ষমা করে দিল। আমরাই একমাত্র দেশ এই ক্ষমার উপর কোনো হয় না। অথচ গুজরাটও এরকম একজন বানু, ওনার পুড়ে মেরে ফেলছে, ওনার হত্যাকারীদের ক্ষমা করছে, কিন্তু ওই আদালত ইন্টারফেয়ার করে বলছে যে না, তুমি ক্ষমা করতে পারো না। আমরা এইসব জায়গায় হাত দিতে হবে, আমরা আর্টিকেল 70-তে হাত দিতে হবে। 5 বছরের জন্য আমি এমপি বানিয়ে দিলাম, সে দলদাস হয়ে গেল, আমার কথা শুনলো না, এরকম বন্দোবস্ত থাকতে হবে। ওই ডিউরেশন 5 বছর ডিউরেশনে যাতে যদি ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন অথবা এলাকার বিরুদ্ধে কাজ করে, এই সত্তরে এটা ইনকর্পোরেট করা উচিত। সে মোশন ফাইল করে তার এমপিশিপকে চ্যালেঞ্জ করতে পারে, এরকম একটা করতে পারে। অর্থাৎ আপনি যাকে নির্বাচিত করছে সেই দায়িত্ব দিচ্ছি, আমরা ডেলিগেট করছি আমাদের পাওয়ার, কিন্তু সে কী করে ক্ষমতার মালিক হয়ে যায়, দলের একদম পেইড হয়ে যায়, এবং যার কারণে আর এই যে ব্যবসা বাণিজ্য, ওদেরকে সবচেয়ে প্রথম বন্দোবস্ত হবে এখানে যে সে কোনো ব্যবসা বাণিজ্যে জড়াতে পারবে না, এক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে তার বেতনটা 10 লাখ করে দেন। আর তৃতীয়ত হলো সে ওই যে কাবিখা, গম, এই গাছ বরাদ্দ, মাছ বরাদ্দ, এগুলো যদি বাদ না দেন, না এগুলো মেইন, এগুলো রুট। আপনি একজন খারাপ লোক, নির্বাচন ব্যবস্থা সংস্কার করলে এগুলো তো সমাধান হবে। আরেকটা কথা বলি, কালো টাকা যা হয়েছে 15 বছরে 1000 কোটি টাকা, যদি এটার উপর হাত না দেন, আমি অবাক লাগে। এই যে পলিটিক্যাল পার্টিগুলো এই তত্ত্বাবধায়ককে তো প্রেশার দিবে, ভাই তুমি এই 10 জনকে ধরো। ওনারা জানে তো ওনাদের উপর যারা অত্যাচার করছে, পলিটিক্যাল পার্টির উপর, তারা জানে না কে অত্যাচার করছে। ধন্যবাদ। এদের নাম কি প্রকাশ হয়েছে? এদের শ্বেতপত্র কি ওনারা প্রকাশ করছে যে এদেরকে ভাই 10 দিনের ভিতর গ্রেফতার করো, 20 দিনের ভিতর গ্রেফতার করো? ওই দুর্বৃত্ত কিন্তু রোধ করতে হবে। ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক, আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। একটা বড় আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে 5 আগস্টে। নতুন বাংলাদেশ দেখছি আমরা 5 আগস্টের পর থেকে। এই সংস্কার, এই কমিশন, এই অন্তর্বর্তী সরকার, তার পরবর্তী নির্বাচিত সরকার, সব মিলিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কারের, আপনি কতটা আশাবাদী এবার জনগণ বঞ্চিত হবে না? আমি 100% আশাবাদী। অতীতে যাই ঘটুক না কেন, সর্বশেষ যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, সেই জায়গাতে আমার মনে হয় যে রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংস্থা, তারা এই জিনিসটা অন্ততপক্ষে বুঝতে পেরেছে যে মানুষের বিপক্ষে গিয়ে আলটিমেট টিকা যায় না। এটা অন্ততপক্ষে বোঝা গেছে। যেমন তত্ত্বাবধায়ক সরকারটা ফিরিয়ে আনা, তত্ত্বাবধায়ক হলে মানে সরকারের বয়স সীমার শেষে গিয়ে মানুষের সামনে দাঁড়াতে হবে, এটি অন্ততপক্ষে যে কোনো সরকারের বা যে কোনো রাজনৈতিক দলের জন্য অন্ততপক্ষে খারাপ কাজ থেকে বিরত থাকবে। মানে 3 নম্বর যেটা সংক্ষেপে বলি, যে আমাদের পরিবর্তনটা গণতান্ত্রিকভাবে যে কোনো রাজনৈতিক দল, যেটি আগামী সরকারটা কিন্তু সর্বদলীয় সরকার, আমাদের মানে অ্যাক্টিং চেয়ারপারসনের স্পষ্ট করে বলেছে যে যারাই মানে ইলেকশন করুক, পরাজিত হলো, তারা যদি আন্দোলনের শক্তি হয়ে থাকে, তারা ওই সরকারের প্রতিনিধিত্ব করবে। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, আপনি যদি সংক্ষেপে একটু বলেন যে এই আন্দোলনের মধ্যে দিয়ে 3টা শিক্ষা আমাদের সামনে আছে, যে যত বড় শক্তিশালী হোক না কেন, যদি কেউ ফ্যাসিস্ট হয় তাহলে একদিন না একদিন জনরোষের মুখে তাকে পদত্যাগ করতে হয়। যেমন আইয়ুব খান করেছিল, যেমন এরশাদ করেছিল, তেমনি শেখ হাসিনাও করেছে। এবং শেখ হাসিনার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শুধু পদত্যাগ না, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। 1 2 নম্বর হচ্ছে যতই জৌলুস দেখানো হোক না কেন,
দুর্নীতি যদি থাকে তাহলে একদিন জৌলুসটা সেটা ফেটে পড়ে এবং তারপরে তার মুখ বেদান করে বেরিয়ে আসে অর্থনৈতিক দুরবস্থা, যেটা আমরা আওয়ামী লীগের পরাজয়ের পরে বা পতনের পরে কিংবা পদত্যাগের পরে সেটা দেখতে পেলাম অর্থনীতি কত ভঙ্গুর হয়ে আছে। 3 নম্বর যেটা, যে কি বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ হয়েছিল, কিন্তু এই বিপুল সংখ্যক অংশগ্রহণ মানুষের যদি সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত না হয়, তো এই 3 মাসের মধ্যে নানা ধরনের যে অরাজকতা তৈরি হয়েছে, এই ধরনের অরাজকতা তৈরি হতে পারে। তাহলে অরাজকতা থেকে নিয়ন্ত্রণ করতে গেলে একটা সুষ্ঠু আবাদ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশকে যেতে হবে। ধন্যবাদ। ব্যারিস্টার ওমর ফারুক, আপনি যদি বলেন শেষ কথা, যে এবার তো অন্তত জনগণ পাবে কিনা তাদের পাবে, যদি ফ্যাসিস্টার দুর্বৃত্তদের যদি বিচার মানুষ দেখতে পারে এবং কার্যত বিচারটা এক্সাম্পলারি পানিশমেন্ট যদি না হয়। আমি 3টা শব্দ বলি, শাস্তি শাস্তি শাস্তি। এই যাবৎকালে যারা অন্যায় করছে কারো শাস্তি হয় নাই, কেউই শাস্তি হয় নাই, পতিত স্বৈরাচারেরও হয় নাই, এরশাদের হয় নাই, এখন ফ্যাসিস্টদের হবে আমরা সন্দেহ পোষণ করতেছি। ইভেন আমি বলছি 154 জন এমপির শাস্তির মধ্য দিয়ে আগে শুরু হোক সংবিধানের ভায়োলেশন, প্রত্যক্ষ ভোট, এটা করে শাস্তি 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 নিশ্চিত না করলে কোনো কিছু। ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক। আপনার 3 জনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।